আপনাকে যদি বলে যে প্রত্যেক বিন্দুতে আলাদা এই পর্যন্ত বলে বললেন একই কথাই। আপনাকে যদি বলি যে so that the absolute value of price elasticity of demand on a linear demand curve varies between 0 and infinity, এই পর্যন্ত বললেন। তাহলে এখানে 0, বাড়তে বাড়তে এখানে 1, বাড়তে বাড়তে এখানে ইনফিনিটি, তাই তো হবে। এইখান থেকে যত আমি এইদিকে যাব তত পি বাড়ে কিউ কমে। তো ফর্মুলাটাই দেখুন, এই যে ফর্মুলা, পি বারে ডি বা কিউ, ডিমান্ড কমে, আর ডেল্টা ডি বাই ডেল্টা পি তো ডিমান্ড কার্ভের স্লোপ। আমার এখানে স্লোপের রেসিপ্রোকাল, অন্যন্য। তো যত উপরের দিকে উঠবো পি বাড়বে, পি বাড়বে, যত উপরের দিকে উঠবো পি বাড়বে, আর ডি কমবে। তো পি বাড়ে ডি কমে, পি বাড়ে ডি কমে, ইলাস্টিসিটি বাড়ে। যত আমরা এইভাবে মনে রাখতে পারি যে যত as we move upwards from B to A, the absolute of value of price elasticity of demand will also move upwards. ঠিক তেমনি যদি if we move from A to B, এ থেকে বিতে নামলে পি কমে ডি বাড়ে, পি কমে ডি বাড়ে। তো এই যে পি কমে ডি বাড়ে, লব কমে হর বাড়ে, রেশিওটা কমে। সুতরাং আমরা যত এ থেকে বি এর দিকে নামবো ইলাস্টিসিটি কমবে, ইলাস্টিসিটির মান কমবে। and as we move from B to A, that is, if we move upwards along the demand curve, the absolute value of price elasticity of demand will also move upwards. এই অংশের মধ্যে ইলাস্টিসিটির মান তাহলে কত? এর যে কোনো পয়েন্টে দেখুন, লোয়ার সেগমেন্ট বাই আপার সেগমেন্ট। তো এইটার দূরত্ব তো এইটার দূরত্বের চেয়ে কম, কারণ এইটা তো মিড পয়েন্ট। তাহলে এখানে ইলাস্টিসিটি মান দিস বাই দিস, লবটা ছোট হরটা বড়, এখানে ইলাস্টিসিটি মান একের থেকে কম। ঠিক তেমনি এই রেঞ্জের মধ্যে ইলাস্টিসিটি মান পয়েন্টে দিস বাই দিস, এটা বড় এটা ছোট, লবটা বড় হরটা ছোট, the ratio is greater than 1. So the absolute value of price elasticity of demand along a linear demand curve will vary from 0 to infinity. Here it is 0, in this range it is less than 1, at this point, at particular this point, at the midpoint its value is equal to 1, and then here at in between A and C, at any point in between A and C, its value is greater than 1, and at A এটি হলো লিনিয়ার ডিমান্ড কার্ভের ক্ষেত্রে। যদি ডিমান্ড কার্ভটা নন লিনিয়ার হয়, এখানে বলে দিচ্ছি, নন লিনিয়ারের জন্য তো আর আলাদা কিছু মেজারমেন্ট নেই। সাপোজ আওয়ার ডিমান্ড কার্ভ ইজ লাইক দিস, দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ, নন লিনিয়ার। ল অফ ডিমান্ড বলে যে ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপ, ইনভার্স রিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ড। কিন্তু এটা স্ট্রেট লাইন হবে না কার্ভ হবে তা তো কিছু বলে না। ডিমান্ড কার্ভটা যদি এরকম নন লিনিয়ার হয়, এর সাপোজ উই ওয়ান্ট টু মেজার ইলাস্টিসিটি, এই ক্ষেত্রে তো আমরা ওই সি পয়েন্টে প্রাইস এতটা ডিমান্ড এতটা এটা না হয় পেলাম, তারপর সি কে যেই কমাবো, এই প্রাইস কে যেই কমাবো ডিমান্ড কে বাড়াবো, এই যে একটু না দেখাই, এখানে গেলাম, এইখানে তো এটা তো আর কোনো ত্রিভুজ পাচ্ছি না, তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র হলো ত্রিভুজ, এখানে তো ত্রিভুজ পাবো না। এবং পরে এইদিকেও ত্রিভুজ পাচ্ছি না, ডিমান্ড কার্ভটা এখানে কোথাও ছেদ করে। আর ডিমান্ড কার্ভ এটা তো স্ট্রেট লাইন নয়, লিনিয়ার নয়, নন লিনিয়ার কার্ভ। এই ক্ষেত্রে আমরা ওই জ্যামিতিক নিয়মটাকে কাজে লাগাতে পারছি না সরাসরি। তবে এখান থেকে ওইটারই সাহায্য নিয়ে আমরা বলতে পারি
যে এখানে আমরা একটা if we want to measure elasticity at C, we shall draw a tangent AB through this point. ডিমান্ড কার্ভটা নন লিনিয়ার হতে পারে, কিন্তু ট্যানজেন্টটা তো লিনিয়ার, স্পর্শকটা তো সরলরেখা। এই সরলরেখাটাকেই মনে মনে আমরা চাহিদা রেখা বলে ধরে নেব। and then elasticity at C, elasticity at C, that we know, lower segment by upper segment, BC by AC. If we want to measure elasticity at, say, at another point, say at C1, the same technique, we shall draw a tangent through C1, say A1, B1, A1, B1, and elasticity at C1 equal to lower segment by upper segment, P1, C1 by A1, C1. That's the technique. So, in the case of a nonlinear demand curve, we shall draw a tangent at the point where we want to measure elasticity. The tangent is a straight line. We shall take the tangent as the demand curve and measure elasticity accordingly. And that is equal to lower segment by upper segment. That's the measurement of elasticity, price elasticity. Now we shall move on to income elasticity of demand. Income elasticity of demand, we have known the concept of elasticity. So we can now, in the same fashion like price elasticity of demand, we can define income elasticity of demand. Income elasticity of demand. And we shall measure here also income elasticity. First, we try to find out the formula of income elasticity. You see, demand, we have said that demand, it is a function of, it depends on own price, income of the consumer, and price of the related good, price of substitutes, price of complementary goods, etc. এই আমাদের ডিমান্ড কার্ভ। It also depends on taste and preference of the consumer, weather condition, etc. Taste and preference তো আর সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, আমরা এই তিনটে ভেরিয়েবলকেই নিয়েছি। যে তিনটে ভেরিয়েবলকে আমরা কোয়ান্টিফাই করতে পারি। এখন আমরা যদি ধরি যে দ্রব্যের দামের পরিবর্তন হয়নি, বা পরিপূরক দ্রব্যের দামেরও কোনো পরিবর্তন হয়নি, আমরা এই দুটোকে যদি গিভন বলে ধরি, গিভন মাথায় বার দিলাম ম্যাথসের নিয়ম অনুযায়ী, তাহলে আমরা বলতে পারি ডিমান্ড ইট ইজ এ ফাংশন অফ, ডিমান্ড ইট ইজ এ ফাংশন অফ ইনকাম অনলি। এটাও ডিমান্ড কার্ভ, এটাও ডিমান্ড কার্ভ, ইনকাম ডিমান্ড কার্ভ। আগে যেটা লিখতাম ডিমান্ড ফাংশন অফ প্রাইস, সেটা অ্যাকচুয়ালি প্রাইস ডিমান্ড কার্ভ, প্রাইস ডিমান্ড ফাংশন। বারবার আমরা ওটা বলি না, বলি ডিমান্ড ফাংশন, কিন্তু খুঁটিয়ে বলতে গেলে বলা উচিত প্রাইস ডিমান্ড ফাংশন। এটাও ডিমান্ড ফাংশন, হ্যাঁ, এটা ইনকাম ডিমান্ড ফাংশন বা এঞ্জেল ফাংশন, এঞ্জেল ফাংশন বা ইনকাম ডিমান্ড ফাংশন, ইনকাম ডিমান্ড ফাংশন। আর্নস্ট এঞ্জেল 200টা বেলজিয়ান ফ্যামিলির বাজেট স্টাডি করে ইনকামের সঙ্গে ডিমান্ডের একটা রিলেশন খোঁজার চেষ্টা করেছে। সেই জন্য তার সম্মানে এটাকে এঞ্জেল ফাংশনও বলা হয়। যেমন সেখানে একটা ইম্পর্টেন্ট রিলেশন তিনি পেয়েছিলেন, সেটা হলো যে লোকের আয় যত বাড়ে, খাদ্যদ্রব্যের উপরে ব্যয়িত আয়ের অনুপাত কম। আয় বাড়লে খাদ্যদ্রব্যের উপরে ব্যয় বাড়বে, কিন্তু অনুপাত হিসাবে, পার্সেন্টেজ হিসাবে
ব্যয়িত আয়ের অনুপাত, এটা কম, তাকে বলা হয় এঞ্জেলস ল। এনিওয়ে, আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই যে ডিমান্ড ফাংশন অফ ইনকাম। তো ওয়াই চেঞ্জ করলে ডিমান্ড চেঞ্জ করবে। এই ওয়াই এর 1% চেঞ্জের জন্য ডিমান্ডে যত পার্সেন্ট চেঞ্জ হবে তাকেই বলবো ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। যেমন প্রাইসের ক্ষেত্রে বলেছিলাম, percentage change in quantity demanded due to 1% change in price, other things remaining unchanged. Similarly, income elasticity of demand, EY, এটাকে তাহলে আমরা লিখবো percentage change in demand divided by percentage change in income. income. তাহলে আমরা এটা ফর্মুলা হিসেবে লিখতে গেলে এরকম, আমি আর ল্যাঙ্গুয়েজে লিখছি না। এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড, তো আপনারা জানেন, চেঞ্জ ইন ডিমান্ড বাই অরিজিনাল ডিমান্ড ইনটু 100, that is the percentage change. And similarly, percentage change in income is change in income by original income into 100. দেখুন আগের ফর্মুলায় শুধু পি এর জায়গায় ওয়াই, প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে পি ছিল, ইনকাম ইলাস্টিসিটির ক্ষেত্রে ওয়াই এসছে। সেটা খুব স্বাভাবিক, কারণ শব্দটা সেই টার্মটা, কনসেপ্টটা তো সেই ইলাস্টিসিটি। সো দিস ইজ ইওর ইনকাম ইলাস্টিসিটি। সহজ করে লিখতে গেলে এই যে এইভাবে লিখতে পারি, ডেল্টা ডি বাই ডি ইন্টু ওয়াই বাই ডেল্টা ওয়াই, দ্যাট ইজ EY, income elasticity of demand, is equal to Y by D into delta D by delta Y. এই হলো আপনার ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এর সাইনটা কেমন হবে, এর সাইনটা কেমন হবে আমরা জানি না, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম নেগেটিভ, এই ক্ষেত্রে তা নয়। কেন নয়? এই যে আয় যদি বাড়ে, দ্যাট ইজ ডেল্টা ওয়াই যদি পজিটিভ হয়, তাহলে সাধারণত অধিকাংশ দ্রব্যের ক্ষেত্রে ফর নর্মাল গুডস চাহিদা বাড়বে, ডেল্টা ডি হবে পজিটিভ। সো পজিটিভ বাই পজিটিভ, ইট উইল বি পজিটিভ ফর normal goods. Normal goods are the goods for which income effect is positive. Income elasticity is positive, whose demand rises due to rise in income. কিন্তু এমন কিছু দ্রব্য থাকতে পারে যে আমার আয় যদি বাড়ে, ডেল্টা ওয়াই পজিটিভ, তাহলে সেই দ্রব্যের চাহিদা আমার কাছে, কোনো একটা দ্রব্যের চাহিদা কমে যেতে পারে। আয় বাড়লে আমার গুঁড়ো চায়ের চাহিদা কমে কফির চাহিদা বাড়তে পারে, গামছার চাহিদা কমে তোয়ালের চাহিদা বাড়তে পারে, গুড়ের চাহিদা কমে চিনির চাহিদা বাড়তে পারে, ছোট খোকা ইলিশের বদলে বড় ইলিশের চাহিদা বাড়তে পারে। আমার এই উদাহরণে তখন এই গামছা, খোকা ইলিশ, গুড়, এইগুলো, বা ধরুন আয় বাড়লে মোটা চালের চাহিদা কমে সরু চালের চাহিদা বাড়তে পারে। এই ক্ষেত্রে এই কোর্স রাইস, এটা এইগুলোকে আমরা তখন বলবো ইনফেরিয়ার, নিকৃষ্ট দ্রব্য। দ্রব্যটার কোয়ালিটি খারাপ হয়ে গেছে এইসব নয়, কিন্তু নিকৃষ্ট দ্রব্য মানে যার মান কমে গেছে এরম নয়। ডিউ টু রাইজ ইন মাই ইনকাম, I regard it as inferior and I shift to the superior substitute. উৎকৃষ্ট বিকল্পে সরে যাচ্ছি। সুতরাং নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমবে। If delta y is positive, delta d is negative, so that it will be negative for inferior goods. So from the sign of income elasticity of demand, we can differentiate the goods whether it is inferior or normal. For normal good, income elasticity is positive. For inferior good, income elasticity is negative. কখনো কখনো কোনো দ্রব্যের ক্ষেত্রে হতে পারে ইনকাম ইলাস্টিসিটি এমনকি জিরো হতে পারে, অর্থাৎ আয়ের পরিবর্তন হলেও দ্রব্যের চাহিদার পরিবর্তন হচ্ছে না। এটা সাধারণত হয়ে থাকে যে দ্রব্যের উপরে আমরা আয়ের অতি ক্ষুদ্র অংশ ব্যয় করি, দ্রব্যটা খুব সামান্য লাগে এবং আয় বাড়লে সেটা বেশি খাই না, বেশি কনজিউম করি না। ধরুন কাঁচা লঙ্কার চাহিদা,
এর ইনকাম ইলাস্টিসিটি জিরো, কি নুনের চাহিদা, ইনকাম ইলাস্টিসিটি জিরো। যাই হোক, এই ইনকাম ইলাস্টিসিটি আমরা এবার মেজার করব, ঠিক যেমন ভাবে প্রাইস ইলাস্টিসিটি মেজার করেছি। করা যাক। আমরা ইনকাম ডিমান্ড কার্ভ আর মনে করে দেখুন, ডিমান্ড ইট ইজ এ ফাংশন অফ, যাকে আমরা বললাম এঞ্জেল কার্ভ অর ইনকাম ডিমান্ড কার্ভ। এই এঞ্জেল কার্ভ বা ইনকাম ডিমান্ড কার্ভটা আমরা আঁকি, ডিমান্ড ফাংশন অফ ইনকাম। এখানে আমরা কিন্তু মাইন্ড ইট, এই দিকে মাপবো ইনকাম, এই দিকে মাপবো ডিমান্ড। এই এই আমাদের এটা উল্টো করেও মাপা যেত, কিন্তু এখানে আমরা এইভাবেই আঁকবো। যদিও ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড ফাংশন অফ প্রাইস, পি কে কিন্তু আমরা ভার্টিক্যালি মাপি, সেটা অবশ্যই ফলোইং মার্শালিয়ান ট্রাডিশন। সেখানে যে ডিমান্ড কার্ভটা আঁকি সেটা অ্যাকচুয়ালি ইনভার্স ডিমান্ড কার্ভ, আমি বলেছি ডিমান্ড পড়াতে। এনিওয়ে, এই আমার we measure demand along the vertical axis and income along the horizontal axis. আমরা নর্মাল গুড ধরছি, সুতরাং আয় বাড়লে ডিমান্ড বাড়বে, ইনকাম ডিমান্ড কার্ভ অথবা এঞ্জেল কার্ভ আপওয়ার্ড রাইজিং। let AB be our income demand curve, and we want to measure income elasticity at any point, say at C. C পয়েন্টে আমাদের ইনকাম কতটা ও ওয়াইজি, ডিমান্ড কতটা এইদিকে দেখাতে পারতাম, না দিকে এইটা দিকেই বলে দিতে পারি CY0। তো মান বসানো যাক। ইনকাম ইলাস্টিসিটির এই ছিল ফর্মুলা, এই ফর্মুলা y/d ইন্টু ডেল্টা ডি বাই ডেল্টা ওয়াই, যেখানে y ছিল ইনিশিয়াল ইনকাম, d ইনিশিয়াল ডিমান্ড, ডেল্টা ডি চেঞ্জ ইন ডিমান্ড, ডেল্টা ওয়াই চেঞ্জ ইন ইনকাম। আবার বলছি, y ইনকাম, ইনিশিয়াল ইনকাম, ডিমান্ড ইনিশিয়াল ডিমান্ড, d ইনিশিয়াল ডিমান্ড, ডেল্টা ডি চেঞ্জ ইন ডিমান্ড, ডেল্টা ওয়াই চেঞ্জ ইন। দেখাই যাচ্ছে এর থেকে ডি ডিমান্ড আর ওয়াই ইনকাম, and delta stands for change. Delta stands for change. So this is your income elasticity of demand. Now put the values. Income elasticity at say C equal to বসন C পয়েন্টে ইনকাম OY0 by demand by D, demand CY0 into delta D by delta Y, change in demand by change in income. তাহলে চেঞ্জ ইন ইনকাম একটা করা হোক, সাপোজ ইনকাম রাইজেস ফ্রম OY0 to OY1, so that this is your change in income delta Y, and demand then rises from CY0 to say C1Y1. So change in demand is this is change in demand delta D, say C1 C2. So this is your change in income CC2 delta Y, and this is your change in demand C1 C2. মানটা বসিয়ে দিই তাহলে, delta D is C1 C2 by delta Y is this Y0 Y1 or CC2.